পরিবারের আপনজনদের মধ্যে যখন সম্পত্তি হাত বদলের প্রশ্ন আসে তখন সেটা কিন্তু একটা খুবই বড় আর আবেগের সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। অনেক সময়ই দেখা যায় আমরা স্নেহ বা ভালোবাসার বশে এমন কিছু করে ফেলি যার জন্য পরে আফসোস করতে হয়। তো আজকের এই আলোচনাটা ঠিক এমনই একটা জটিল বিষয় নিয়ে। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, তাই না? প্রশ্নটা হলো, কাউকে ভালোবেসে নিজের সম্পত্তি দানপত্র করে দেওয়ার পর যদি পরিস্থিতি পাল্টে যায়, তাহলে কি সেই দানপত্র বাতিল করা সম্ভব? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই জরুরি প্রশ্নটারই উত্তর খুঁজে বের করব। আচ্ছা, চলুন প্রথমে সেই সিনারিওটা একটু দেখে নিই যেখান থেকে আসলে এই প্রশ্নটা ওঠে। এই পরিস্থিতিটা হয়তো অনেকের কাছেই বেশ চেনা মনে হতে পারে। অনেকেই তো এটাই ভাবেন, তাই না, যে নিজের কষ্ট করে জমানো সম্পত্তিটা যদি ছেলে মেয়ে বা প্রিয়জনকে দিয়ে দেওয়া যায়, তাহলে জীবনের শেষ দিনগুলোতে একটু যত্ন পাওয়া যাবে, একটু সেবা পাওয়া যাবে। কিন্তু প্রায়ই দেখা যায়, যেই না সম্পত্তির মালিকানা পুরোপুরি অন্যজনের হাতে চলে গেল, অমনি তার ব্যবহারও কেমন যেন বদলে যেতে শুরু করে। ঠিক তখনই মনে খটকা লাগে, আচ্ছা, সিদ্ধান্তটা নিতে কি খুব তাড়াহুড়ো হয়ে গেল? যখন কেউ জীবিত অবস্থায় নিজের সম্পত্তি অন্য কাউকে দিয়ে যেতে চান, তখন তার সামনে প্রধানত দুটো আইনি রাস্তা খোলা থাকে। চলুন এই দুটো রাস্তা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই দুটো উপায় হল উইল আর দানপত্র। দুটো দিয়েই সম্পত্তি হস্তান্তর করা যায় ঠিকই, কিন্তু এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই তফাৎটাই কিন্তু আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। ঠিক আছে, তাহলে আসুন এবার এই দুটো জরুরি দলিলের মধ্যে আসল পার্থক্যগুলো কি সেটা একটু খুঁটিয়ে দেখা যাক, কারণ এই পার্থক্যগুলো বুঝতে পারাটা খুব খুব জরুরি। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি, একটু ভালো করে খেয়াল করুন। দেখুন উইলের ব্যাপারটা কি। এটা কিন্তু পরিবর্তন করা যায়, মানে যতবার ইচ্ছে এটা বদলানো যায়, এমনকি বাতিলও করে দেওয়া যায়। আর এটা কাজ করে কখন? উইল যিনি করেছেন তার মৃত্যুর পর। কিন্তু দানপত্রের গল্পটা একদম উল্টো। এটা কিন্তু চাইলেও আর বদলানো যায় না। একবার রেজিস্ট্রি হয়ে গেল তো হয়ে গেল, এটা বাতিল করার কোনো উপায় নেই। আর এটা রেজিস্ট্রি করার দিন থেকেই কার্যকর হয়ে যায়। তার মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, উইল হলো ফ্লেক্সিবল, কিন্তু দানপত্র একেবারে ফাইনাল একটা সিদ্ধান্ত। তাহলে এই দানপত্র জিনিসটা ঠিক কি? এটা হলো একটা আইনি কাগজ, যার মাধ্যমে একজন নিজের সম্পত্তি অন্য কাউকে গিফট করছেন, কোনো টাকা পয়সার লেনদেন ছাড়াই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই যে গিফট করা হলো, এটা কিন্তু রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে একদম ফাইনাল আর পার্মানেন্ট হয়ে যায়। চলুন এবার দেখি দানপত্রের সই আর রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এর ফলটা ঠিক কি হয়। কেন আমরা এটাকে একটা ওয়ান ওয়ে রোড বা একমুখী রাস্তা বলছি? এখানে কোনো কিন্তু বা যদি নেই। যেদিন দানপত্রটা রেজিস্ট্রি করা হলো, ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকেই যাকে সম্পত্তিটা দেওয়া হলো, তিনিই হয়ে গেলেন সেটার এক এবং একমাত্র মালিক। এটা ভবিষ্যতের কোনো কথা নয়, এটা সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি। এই স্লাইডটা দেখলে পুরো প্রক্রিয়াটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম ধাপে দানপত্র রেজিস্ট্রি হলো, সঙ্গে সঙ্গে দ্বিতীয় ধাপে মালিকানা চলে গেল নতুন মালিকের কাছে। তৃতীয় ধাপে নতুন মালিক নিজের নামে সম্পত্তির মিউটেশন বা নামজারি করিয়ে নিলেন। আর চতুর্থ ধাপটাই হলো শেষ কথা। যিনি সম্পত্তিটা দিলেন, সেই সম্পত্তির ওপর থেকে তার সমস্ত আইনি অধিকার পুরোপুরি শেষ হয়ে গেল। এখান থেকে ফেরার আর কোনো রাস্তাই খোলা থাকে না। এর মানে হলো, নতুন মালিকই এখন থেকে আইনত সবকিছুর দায়িত্ব নেবেন। তিনিই নিজের নামে মিউটেশন করাবেন, তিনিই জমির খাজনা দেবেন, তিনিই পৌরসভার ট্যাক্স দেবেন। মানে সবকিছুই এখন থেকে তার নামে হবে। যিনি সম্পত্তিটা দান করলেন, তার আর কিছুই করার থাকে না। আর এই সব আলোচনার পর আমরা এসে পৌঁছেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শে। এই রকম একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক কি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বিষয় মাথায় রাখব? প্রথম কথা, দানপত্র করার আগে একবার না 10 বার ভাবুন, সব দিক বিবেচনা করুন। দ্বিতীয়ত, এটা মাথায় গেঁথে নিন যে এই সিদ্ধান্তটা একেবারে ফাইনাল, এটা আর পাল্টানো যাবে না। তৃতীয় যে বিষয়টা, সেটাও খুব জরুরি। মনে রাখবেন, যাকে ভালোবেসে সব দিয়ে দিলেন, সে যদি পরে আপনার খেয়াল নাও রাখে, তারই কিন্তু এই দলিল বাতিল করা যাবে না। আর একদম শেষে একটা খুব কাজের কথা, যদি আপনার সন্তান একজনই হয়, যে আপনার পরে এমনিতেই সব সম্পত্তির মালিক হবে, তাহলে কিন্তু এই দানপত্র করার প্রায় সময় কোনো দরকারই পড়ে না।
আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। স্নেহ আর সম্পত্তি, এই দুটো জিনিসকে কি আলাদা করে দেখা উচিত? যখন একটা আইনি সিদ্ধান্ত কারোর বাকি জীবনটাকেই প্রভাবিত করতে পারে, তখন আবেগের পাশাপাশি লঙ্গিমথা ভাবাটা কতটা জরুরি? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।